মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তা না হলে যে চলবে না, সোনার সংসার ছারখার হয়ে যাবে। কখন জানাতে হবে? সে তোর যখন খুশি, তবে এখন ওর পিছু পিছু না গেলে ঠিকানা পাবি না। শরীর খারাপ হবে, ঘুমোতে যাও। কুন্দনন্দিনী মরে মরুক, তোমার মাথা না ধরে। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। আজ শুনছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস বিষবৃক্ষ। 1279 বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির 1873 সালে এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল তৎকালীন বঙ্গদর্শন পত্রিকায়। আজ শুনছেন তৃতীয় পর্ব। কমলমণি নিশ্চিত ছিল নগেন্দ্রকে নিয়ে সূর্যমুখীর সন্দেহ অমূলক। অচিরেই সে আঁচ পেল, সত্যিই কুন্দ মন দিয়েছে নগেন্দ্রকে। সূর্যমুখীর সংসার বাঁচাতে কমলমণি কুন্দকে নিয়ে যেতে চায় কলকাতায়। কুন্দ কি তাতে রাজি হবে? নগেন্দ্রও কি যেতে দেবেন তাকে? কমলমণি গোবিন্দপুরে এসেছিল সূর্যমুখীর আরতিতে সাড়া দিয়ে। প্রথমে সে ধরেই নিয়েছিল তার ভাজের ভাবনা একটু বেশি সুদূর প্রসারী হয়ে গিয়েছে। বছর কয়েক আগে দেখা সরলমতি কুন্দনন্দিনী তার দাদাকে প্রেমে বেঁধে ফেলতে পারে, এমনটাও হয়তোবা তার বিশ্বাস হতে চায়নি। এখন কুন্দর আনমনা চেহারা, চিন্তাক্লিষ্ট সংক্ষিপ্ত উত্তর কমলমণিকেও খানিক ধন্ধে ফেলল। তবে কি সূর্যমুখীর সন্দেহই ঠিক? মুখে যদিও কিছু প্রকাশ করল না সে, বরং যেন কিছুই হয়নি এমন খুব স্বাভাবিক গলাতেই বলল, আছি আবার কি, আছি দিদি। আমায় দিদি বলবি, না বলিস তো যখন ঘুমিয়ে থাকবি তোর চুলে আগুন ধরিয়ে দেব, আর নয়তো গায়ে আরশোলা ছেড়ে দেব, বুঝলি? বেশ, দিদি বলবো। কমলমণিকে দিদি বলে ডাকতে লাগলো কুন্দ। কলকাতায় কমলের কাছে থাকাকালীন তাকে কিছুই বলে ডাকেনি সে, কথাও বলতো না বিশেষ। কিন্তু কমলমণি যে চির প্রেমময়ী প্রকৃতির, কুন্দ তাকে তখন থেকেই ভালোবেসে ফেলেছিল। মাঝে কয়েক বছরের অদর্শনে খানিক ভুলে গিয়েছিল বটে, কিন্তু কমলমণি বা কুন্দ উভয়েরই স্বভাবগুণে সেই ভালোবাসা নতুন করে বেড়ে উঠল। ইতিমধ্যে কমলমণিও ফেরার তোড়জোড় শুরু করেছিল। এদিকে সূর্যমুখী ননদকে আরো কয়েকটা দিন আটকে রাখতে চায়। কমলমণির কাছেই যে মনের কথা বলতে পারে, তাই সে কমলের কাছে কাকুতি মিনতি জুড়ল। না ভাই, আর দুদিন থাকো, তুমি গেলে আমি আর বাঁচব না। তোমার কাছে সকল কথা খুলে বলাও যে স্বস্তির। আহা, চিন্তা করো না অত, আমি আছি তো। তোমার কাজ না করে আমি কোথাও যাব না। আমার আবার কি কাজ করবে? তোমার শ্রাদ্ধ, আর কি? মুখে এমন রসিকতা করলেও মনে মনে কমল বলল, তোমার কাঁটা তোলার কাজ গো। কমলমণির ফিরে যাওয়ার খবরে কুন্দর ভারী মন খারাপ হলো। নিজের ঘরে গিয়ে সে কাঁদতে লাগল। কমল লুকিয়ে তার পিছু পিছু সে ঘরে গিয়েছিল। কুন্দ বালিশে মাথা দিয়ে কাঁদছিল। কমলমণি তার পাশে বসে চুল বেঁধে দিতে লাগল। চুল বাঁধা কমলের রোগ, যখন খুশি যেখানে খুশি সে এই কাজটা শুরু করে দিতে পারে। চুল বাঁধা শেষ হলে কমল স্নেহ ভরে কুন্দর মাথাটা নিজের কোলে রাখল। আঁচল দিয়ে তার চোখ মুছিয়ে জিজ্ঞেস করল, কাঁদছিলে কেন রে কুন্দ? বেশ করব, তুমি চলে যাবে কেন? কমলমণি হাসল, কিন্তু তারও চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে গাল বেয়ে নেমে এলো সেই হাসিতে। রোদের ওপরে বৃষ্টি যেন। কমলমণি সস্নেহে বলল, তাতে কাঁদিস কেন? তুমি আমায় ভালোবাসো। কেন, আর কেউ বাসে না বুঝি? কুন্দনন্দিনী চুপ করে রইল। কমলমণি ফের জিজ্ঞেস করল, কে ভালোবাসে না তোকে?
গিন্নি ভালোবাসে না না? আমায় লুকোবি না। কুন্দ নীরব। কমল বলে চলল, দাদাবাবু ভালোবাসে না? কুন্দ নীরব। যদি আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো, তবে আমার সঙ্গে চলো না কেন? কুন্দ তবু চুপ করেই রইল। কমল ফের জিজ্ঞেস করল, যাবে? কুন্দ এবারে ঘাড় নাড়ল, মৃদু স্বরে বলল, যাব না। কুন্দর উত্তর শুনে কমলের হাসি মুখ গম্ভীর হয়ে গেল। সে স্নেহভরে কুন্দর মুখখানা বুকে টেনে নিল, তার গাল টিপে বলল, কুন্দ, সত্যি সত্যি একটা কথা বলবি? কি? যা জিজ্ঞাসা করব। আমি তোর দিদি, আমার কাছে লুকোস নে। আমি কাউকে কিচ্ছুটি বলবো না। মনে মনে অবশ্য কমল অন্য কথা বলল, যদি বলি তো রাজমন্ত্রী শ্রীশবাবুকে আর খোকার কানে কানে। কমলের কথায় কুন্দ জিজ্ঞেস করল, কি বলো? তুই দাদাবাবুকে বড় ভালোবাসিস না? কুন্দর মুখে কথা জোগাল না। কমলমণির বুকে মুখ লুকিয়ে সে কাঁদতে লাগল কেবল। কমলমণি তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল। সে বুঝল সূর্যমুখীর সন্দেহই ঠিক। কুন্দ আর তার দাদাটি প্রেমে জড়িয়েছে। এখন তাতে রাশ টানার পালা। মুখে সে বলল, বুঝেছি, মরেছ তুমি। মরো, তাতে ক্ষতি নেই, কিন্তু সঙ্গে সঙ্গে অনেকে মরে যে। কুন্দ মাথা তুলে কমলমণির মুখের দিকে চাইল স্থির দৃষ্টিতে। সেই দৃষ্টিতে রাখা প্রশ্ন বুঝতে পেরে কমল বলল, পোড়ার মুখী, চোখের মাথা খেয়েছ নাকি? দেখতে পাও না যে? কমলের কথা শেষ হল না। কুন্দর মাথা ফের তার বুকে আশ্রয় খুঁজে নিল। কুন্দনন্দিনীর চোখের জলে কমলমণির হৃদয় প্লাবিত হল। কুন্দ অনেকক্ষণ নীরবে কাঁদতে লাগল, বালিকার মতো বিবশা হয়ে। আর একজনের চোখের জলে তারও চুল ভিজে গেল। ভালোবাসা কাকে বলে কমল জানত। নিজের মনের ভেতর সে তাই কুন্দর দুঃখে দুঃখী, সুখে সুখী হল। কুন্দর চোখ মুছিয়ে বলল, কুন্দ। কুন্দ চোখ তুলে তাকালো। আমার সঙ্গে চল। কুন্দর চোখ বেয়ে আবার জল পড়তে লাগলো। কমল বলল, তা না হলে যে চলবে না, সোনার সংসার ছারখার হয়ে যাবে। কুন্দ ঝরঝর করে কাঁদতে লাগলো। কমল ফের বলল, যাবি? ভেবে দেখ। অনেকক্ষণ পর কুন্দ চোখ মুছে উঠে বসল। একটাই কথা বেরোলো তার মুখ দিয়ে, যাব। এ কথাটুকু বলতে কুন্দ এতটা সময় কেন নিল কমল তা বেশ বুঝতে পারছিল। সে বুঝল পরের মঙ্গল মন্দিরে কুন্দ নিজের প্রাণের প্রাণখানা বলি দিল। নগেন্দ্রর মঙ্গল, সূর্যমুখীর মঙ্গলের জন্য সে নগেন্দ্রকে ভুলতে রাজি হল। নিজের মনের সঙ্গে লড়াই করতে কুন্দনন্দিনী এতটা সময় নিল। আর নিজের মঙ্গল? কমলমণি বুঝেছিল যে কুন্দ নিজের মঙ্গল বুঝতে পারে না। এসবের মাঝে হরিদাসী বৈষ্ণবী এসে হাজির। সাবেক অন্দরমহলের উঠোনে সে গান ধরল, কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কের ফুল গো সখী, কলঙ্কেরই ফুল। মাথায় পড়লে মালা গেঁথে, কানে পড়লেম দুল। মাথায় পড়লে মালা গেঁথে, কানে পড়লেম দুল গো সখী, কলঙ্কেরই ফুল। এদিন সূর্যমুখীও উপস্থিত ছিল। সে কমলকে ডাক পাঠালো গান শুনতে। কমলমণি কুন্দকে নিয়ে উঠোনে বেরিয়ে এলো। বৈষ্ণবী গাইতে লাগলো, মরি মরব কাঁটা ফুটে, ফুলের মধু খাবো লুটে, খুঁজে বেড়াই কোথায় ফুটে নবীন মুকুল। বৈষ্ণবী দিদি, তোমার মুখে ছাই পড়ুক, আর তুমি মরো। আর কোনো গান পেলে না বাপু? কেন? কেন? এই কে আছিস? একটা বাবলার ডাল আন্তরে, কাঁটা ফোটা কত সুখের দেখিয়ে দি। সূর্যমুখী এত চেঁচামেচি জুড়তে পারে না। সে মৃদু স্বরে বলল, ওসব গান আমাদের ভালো লাগে না। গৃহস্থ বাড়ি তো, ভালো গান গাও। আচ্ছা গিন্নিমা।
বৈষ্ণবী এবার অন্য স্বাদের গান ধরল। স্মৃতিশাস্ত্র পড়ব আমি ভট্টাচার্যের পায়ে ধরে, ধর্মাধর্ম শিখে নেব কোন বেটি বা নিন্দে করে। কমলের ভ্রু ফের কুঁচকে গেল। সূর্যমুখীকে সে বলল, বেশ বেশ গিন্নিমা, তোমার প্রবৃত্তি হয়তো তোমার বৈষ্ণবীর গান তুমিই শোনো গিয়ে, আমি চললাম। কমল উঠে চলে গেল। অপ্রসন্ন মুখে উঠে গেল সূর্যমুখীও। বাকি স্ত্রীলোকেরাও কেউ রইল, কেউ কেউ যে যার কাজে চলে গেল। কুন্দনন্দিনী রয়ে গেল। বোধ করি সে গানের মর্ম কিছুই বুঝতে পারেনি, আনমনা হয়ে শোনেও নি সেভাবে, তাই সে বসেই রইল। হরিদাসী তখন গান থামিয়ে আজে বাজে বকা শুরু করল। গান আর হলো না, বাকিরাও উঠে গেল একে একে। রয়ে গেল শুধু কুন্দ। তার পায়ে উঠে দাঁড়ানোর মতো জোর ছিল কিনা সন্দেহ। তাকে একা পেয়ে হরিদাসী অনেক কিছু বলতে লাগল। কুন্দ খানিক শুনল, খানিক শুনল না। সূর্যমুখী দূর থেকে সবটা দেখছিল। সে ভাবল কুন্দ আর বৈষ্ণবী বুঝি ভারী মনোযোগ দিয়ে কথা বলছে। কমলকে ডেকে সে দৃশ্য দেখিয়ে সে বলল, দেখছো কমল, কত মন দিয়ে কথা বলছে দুজনে। তাতে কি, কথাই তো বলছে, বলুক না। মেয়ে বই তো আর পুরুষ না। মেয়ে কি পুরুষ তা ঠিক আছে, কেমন যেন ঠেকছে। সে কি? কেমন যেন মনে হচ্ছে মেয়ে নয়, ছদ্মবেশী পুরুষ। তা এখনই জানব, কিন্তু কুন্দ কি পাপিষ্ঠা? বলো কি? রোসো, আমি একটা বাবলার ডাল আনি, মিনসেকে তবে কাঁটা ফোটার সুখটা দেখাই এবার। কমলমণি বাবলার ডালের খোঁজে গেল। পথে সতীশের সঙ্গে দেখা। মামির সিঁদুরের কৌটোখানা হস্তগত করে বসেছেন তিনি। খাবলা করে সিঁদুর নিয়ে নিজের নাকে, গালে, দাড়িতে, বুকে, পেটে ভালো করে মেখে অঙ্গরাগ করছিলেন। সে দৃশ্য দেখে কমলমণি বাবলার ডাল, কুন্দ, বৈষ্ণবী সবার কথা ভুলে হি হি করে হেসে ফেলল। ছেলেকে কোলে তুলে সে আহ্লাদে আটখানা হল। সূর্যমুখী অগত্যা হীরা দাসীকে ডেকে পাঠাল। কে আছো? তাড়াতাড়ি একটু হীরাকে ডেকে আনো দেখি। এই হীরার সঙ্গে আগেই আপনাদের পরিচয় হয়েছে। সেই যে দাসীর ওপরে প্রথম কুন্দর পরিচর্যার ভার দেওয়া হয়েছিল, যার চেহারা কুন্দর স্বপ্নের সেই নারীর সঙ্গে অবিকল মেলে। এবার আরেকটু বিস্তারে পরিচয় দেওয়া যাক। নগেন্দ্র বা তাঁর বাবা সর্বদা সচেষ্ট থেকেছেন বাড়ির পরিচারিকারা যেন সৎ স্বভাবের হয়। তাই পর্যাপ্ত বেতন দিয়ে ভদ্র ঘরের স্ত্রীলোকদেরই দাসী হিসেবে এ বাড়িতে নিয়োগ করা হতো। দত্তবাড়িতে পরিচারিকারা সুখে ও সম্মানে বসবাস করত। তাই অনেক অভাবী ভদ্রবাড়ির কন্যারা এ বাড়িতে দাসী বৃত্তিতে রাজি হতো। এমন যারা ছিল তাদের মধ্যে হীরাই প্রধান। এ বাড়ির অনেক পরিচারিকাই কায়স্থ কন্যা, হীরাও তাই। দূর গ্রাম থেকে সে এই পরিবারে এসেছিল নিজের দিদার সঙ্গে। দিদার বয়স হলে তিনি নিজের সঞ্চিত টাকায় একটি বাড়ি করে গোবিন্দপুরেই বসবাস করছেন। তার জায়গায় কাজ করছে হীরা। তার বয়স এখন 20। পরিচারিকাদের অনেকের থেকে বয়সে ছোট হলেও বুদ্ধি ও চরিত্রগুণে সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বাল্যবিধবা হীরার স্বামীর প্রসঙ্গ কেউ কোনোদিন শোনেনি। তার নামে কোনো কলঙ্কও রটেনি কখনো। তবে সে অত্যন্ত মুখরা। সুন্দরী খর্বাকৃতি পদ্মপলাশ লোচনা হীরা সাজতে কুচতে খুব ভালোবাসে। সে উজ্জ্বল শ্যামাঙ্গী, মুখখানা যেন মেঘে ঢাকা চাঁদ, চারপাশে সাপের ফনার মতো চুলে ঘেরা। হীরা আড়ালে বসে গান গায়, দাসীতে দাসীতে ঝগড়া লাগিয়ে তামাশা দেখে, পাচিকাকে অন্ধকারে ভয় দেখায়, ছেলেদের বিয়ের আবদার করতে শেখায়। কেউ ঘুমিয়ে আছে দেখলে চুনকালি দিয়ে সং সাজায়। হীরার আরও অনেক দোষ আছে, সে কথা না হয় পরে হবে। আপাতত এটুকু জানা থাক, আতর গোলাপ দেখলেই সে চুরি করে। আপাতত সে গিন্নিমা ডাকছেন শুনে এসে দাঁড়ালো সূর্যমুখীর সামনে। জিজ্ঞাসা করল, কি হয়েছে গিন্নিমা? ডাকছিলে আমায়?
হ্যাঁ, ওই দেখ, ওই বৈষ্ণবীকে তুই চিনিস? সূর্যমুখী কুন্দ ও বৈষ্ণবীর দিকে আঙুলের নিশানা করল। হীরা সেদিকে তাকিয়ে বলল, না তো, চিনি না। আমি তো কখনো পাড়ার বাইরে বেরোই না। বৈষ্ণবী ভিখারিদের চিনব কি করে? ঠাকুর বাড়ির মেয়েদের জিজ্ঞাসা করতে পারো। করুণা কি শীতলা হয়তো বলতে পারবে, জানো? এ ঠাকুর বাড়ির বৈষ্ণবী নয় রে, অন্য কেউ। তোকে জানতে হবে এই বৈষ্ণবী কে, বাড়ি কোথায়, কুন্দর সঙ্গে এত ভাবি বা কিসের। এই সব কথা যদি ঠিক ঠিক জেনে এসে বলতে পারিস, তবে তোকে নতুন বেনারসি পরিয়ে সং দেখতে পাঠিয়ে দেব। নতুন বেনারসির কথা শুনে হীরার বুক ফুলে 5 হাত হল। সে গর্ব ভরে বলল, কখন জানাতে হবে? সে তোর যখন খুশি, তবে এখন ওর পিছু পিছু না গেলে ঠিকানা পাবি না। কিন্তু দেখিস, বৈষ্ণবী যেন কিছু টের না পায়, অন্য কেউও যেন কিছু বুঝতে না পারে। এমন সময় কমলমণি ফিরে এলো সেখানে। সূর্যমুখী তাকে হীরাকে বৈষ্ণবীর খোঁজে লাগানোর কথা বলল। শুনে খুশি হয়ে কমল হীরাকে বলল, হ্যাঁ দেখিস বাপু, ঠিক করে সব করিস। আর পারিস তো ওই বৈষ্ণবীকে 2টো বাবলার কাঁটা ফুটিয়ে দিয়ে আসিস, বুঝলি? সব পারবো, কিন্তু শুধু বেনারসিতে হবে না। কি নিবি তবে? ও বর চায় গো, ওর একটা বিয়ে দিয়ে দাও। আচ্ছা, তাই হবে। জামাইবাবুকে মনে ধরে? তাহলে বল, আমাদের কমল সম্বন্ধ করবে খন। দেখবো তবে, কিন্তু আমার মনের মতো ঘরে একটি বর আছে। কে এলো? জম। তিনজনে খুব খানিকটা হাসাহাসি হল। তারপর যে যার কাজে চলেও গেল তিনজনে। সেদিনই সন্ধ্যায় বাগানের মধ্যে দিঘির পাড়ে ঘাটের ওপর একাকী বসেছিল কুন্দনন্দিনী। অনেকখানি প্রশস্ত দিঘি, সর্বক্ষণ তার নীলচে জল টলটল করছে। আপনাদের হয়তো মনে থাকবে, এই দিঘির পিছন দিকটায় আছে ফুলের বাগান। তার মধ্যে সাদা পাথরে তৈরি এক লতা মণ্ডপ। সেই মণ্ডপের সামনেই দিঘিতে নামার সিঁড়ি। পাথরের মতো ইঁটে তৈরি সেই সিঁড়ি বেশ চওড়া আর পরিষ্কার। দুধারে 2টো বকুল গাছ। সেই বকুল গাছের তলায় সিঁড়িতে অন্ধকারে একলাটি বসে কুন্দ। দিঘির স্বচ্ছ জলের গায়ে তখন আকাশে ছড়িয়ে থাকা অগুন্তি তারার ছায়া। কুন্দ নিবিষ্ট হয়ে সেদিকে চেয়েছিল। অন্ধকারের মধ্যে কোথাও কিছু লাল ফুল অস্পষ্ট দেখা যাচ্ছিল। দিঘির অন্য 3 দিকে আম, কাঁঠাল, জাম, লেবু, লিচু, নারকেল, কুল, বেলের মতো নানান রকমের ফলের গাছ গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে। ঘন অন্ধকারে তাদের যেন পাঁচিলের মতো দেখাচ্ছিল। মাঝে সাঝে তার ডালে বসে বিকট স্বরে ডেকে উঠছিল মাচাড় পাখি। নিমেষে অন্ধকারে ডুবে থাকা সরোবরের নিস্তব্ধতা ভেঙে খান খান। ঠান্ডা বাতাস সরোবর পার হয়ে পদ্মকুঁড়িদের ঈষৎ নেড়েচেড়ে আকাশের ছায়াকে অল্প স্বল্প কাঁপিয়ে দিয়ে কুন্দর পায়ের নিচে বিছিয়ে থাকা বকুল পাতার স্তূপে মর্মর শব্দ তুলছিল। গ্রীষ্মে ফোটা বকুল ফুলের গন্ধে চারিদিক মম। গাছ থেকে ঝরঝরিয়ে নিঃশব্দে ঝরছিল বকুল ফুল। এসে পড়ছিল কুন্দনন্দিনীর সারা গায়ে, ছড়িয়ে পড়ছিল চারপাশে। পিছন দিকটা থেকে তারই মধ্যে অজস্র মল্লিকা, জুঁই, কামিনীর গন্ধ ভেসে আসছিল সমানে। নিকষ অন্ধকারে চারপাশে জোনাকির দল মালার মতো ফুটে উঠছিল এখানে ওখানে। জলের ওপর তারা উঠছে, পড়ছে, জ্বলছে আর নিচ্ছে। 2-1টা বাদুড় ডাকছে এদিক ওদিক। 2-1টা শেয়াল অন্য পশুদের তাড়ানোর ডাক ডাকছে। 2-1খানা মেঘ বুঝি আকাশে পথ হারিয়ে ফেলেছে। 2-1টা তারা যেন খসে পড়ছে মনের দুঃখে। কুন্দনন্দিনী তারই মধ্যে ভাবনায় ডুবে। কি ভাবছিল সে? ভালো, সবাই আগে মরল। মা মরল, দাদা মরল, বাবা মরল, আর আমি মরলাম না কেন?
যদি না মরলাম তো এখানে এলাম কেন? পিতার পরলোক যাত্রার রাতে সেই যে কুন্দ স্বপ্ন দেখেছিল, আর তা কিছুই মনে ছিল না তার। কখনো মনে পড়ত না, আজও মনে পড়ল না। কেবল আভাস মাত্র ভেসে এলো যেন। এইমাত্র মনে হলো যেন সে কবে মাকে স্বপ্নে দেখেছিল। মা যেন তাকে নক্ষত্র থেকে এসে বলেছিল। কুন্দ ভাবতে লাগলো, ভালো মানুষ কি মরে নক্ষত্র হয়? তাহলে তো বাবা মা সবাই নক্ষত্র হয়েছেন। তবে তারা কোন নক্ষত্রগুলি? ওইটি না, ওইটি। কিন্তু কোনটি কে, কেমন করে জানবো? তা যেটি যিনি হন, আমায় তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি যে এত কাঁদি এত দূর থেকে, যাকে সেসব নিয়ে আর ভাবি না। বড় কান্না পায় আমার। কেঁদেই বা কি হবে? আমার তো কপালে কান্নাই আছে, নইলে মা। দূর, আবার ওই কথা। ভালো মরলে হয় না? হ্যাঁ, কিন্তু কেমন করে? জলে ডুবে? বেশ তো, বেশ হবে। মরলে আমিও নক্ষত্র হব। সত্যি হব তো? দেখতে পাবো? আমি রোজ রোজ দেখতে পাবো? কাকে কাকে নাম মুখে আনতে পারি না যে। আচ্ছা, নাম মুখে আনতে পারি না কেন? এখন তো কেউ নেই, কেউ শুনতে পাবে না। একবারটি মুখে আনবো? কেউ নেই তো। একবার মনের সাথে নাম করে নগেন্দ্র 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 নগেন্দ্র, আমার নগেন্দ্র। আমার নগেন্দ্র? হ্যাঁ, আমি কে? হ্যাঁ, সূর্যমুখী নগেন্দ্র। আচ্ছা, কত নাম করছি, কিন্তু তাতে কি হলো? আচ্ছা, সূর্যমুখীর সঙ্গে বিয়ে না হয়ে যদি আমার সঙ্গে হতো, ধুর, আমি ডুবেই মরি। আচ্ছা, যেন এখন ডুবলাম, কাল ভেসে উঠব। তবে সবাই শুনবে নগেন্দ্র নগেন্দ্র নগেন্দ্র। আবার বলি, নগেন্দ্র নগেন্দ্র নগেন্দ্র। নগেন্দ্র শুনে কি বলবেন? হ্যাঁ, না, আমার ডুবে মরা হবে না। ফুলে পড়ে থাকবো যে, দেখতে রাক্ষসীর মতো হব যদি তিনি দেখেন। আচ্ছা, আমি বিষ খেয়ে তো মরতে পারি, কিন্তু কি বিষ খাবো? বিষ পাবোই বা কোথায়? কে আমাকে এনে দেবে? আর দিলই যদি, মরতে কি আমি পারবো? পারি, কিন্তু আজ না। অন্তত একবার আকাঙ্ক্ষা ভরে মনে করি যে তিনি আমায় ভালোবাসেন। আচ্ছা, কমল কি কথাটি বলতে বলতেও বলল না? সেই ওই কথাই। আচ্ছা, সে কথা যদি সত্যি হয়, কিন্তু কমল জানবে কি করে? আমি পোড়ার মুখে জিজ্ঞাসা করতে পারলাম না কেন? ভালোবাসেন? সত্যি ভালোবাসেন? কিসে ভালোবাসেন? কি দেখে ভালোবাসেন? রূপ না গুণ? রূপ কই দেখি। ভাবতে ভাবতে কুন্দ স্বচ্ছ সরোবরে নিজের প্রতিবিম্ব দেখতে গেল, কিন্তু কিছুতেই দেখতে না পেয়ে আবার নিজের জায়গায় ফিরে এলো। আবার ডুব দিল ভাবনায়। দূর হ, যা নয় তাই ভাবি কেন? আমার যে সূর্যমুখী অনেক সুন্দর, আমার যে হরমণি সুন্দর, বিশ্ব সুন্দর,
মুক্ত সুন্দর, চন্দ্র সুন্দর, প্রসন্ন সুন্দর, বামা সুন্দর, প্রমোদাও সুন্দর, আমার চেয়ে হীরা দাসীও অনেক সুন্দরী। হীরাও আমার চেয়ে সুন্দর। হ্যাঁ, শ্যামবর্ণ হলে কি হয়, মুখখানা তো আমার চেয়ে অনেক সুন্দর। তার রূপ তো গোল্লায় গেল, গুণ কি? আচ্ছা, দেখি দেখি না হয় ভেবে। কই, মনে তো হয় না, কিন্তু মরা হবে না। ওই কথাই ভাবি, মিছে কথা, তা মিছে কথাই ভাবি, মিছে কথাকেই সত্যি বলে ভাববো। কিন্তু কলকাতায় যেতে হবে যে, তা তো যেতে পারবো না, দেখতে পাবো না যে। আমি যেতে পারবো না, না পারবো না, কিছুতেই পারবো না। তা না গিয়েই বা কি করি? যদি কমলের কথা সত্যি হয়, তবে তো যারা আমার জন্য এত করছে তাদের আমি সর্বনাশ করছি। সূর্যমুখীর কিছু মনে হয়েছে, বুঝতে পারি। সত্যি হোক মিথ্যেই হোক, কাজে কাজেই আমাকে যেতে হবে। কিন্তু কিন্তু তা আমি পারবো না। তাই তাই আমি ডুবেই মরি, মরবই মরবই মরবো। বাবা, বাবা গো, তুমি কি আমাকে ডুবে মরার জন্যই রেখে গিয়েছিলে? কুন্দ চোখে হাত চাপা দিয়ে কাঁদতে লাগল। হঠাৎ অন্ধকার ঘরে প্রদীপ জ্বলে ওঠার মতো করে তার সেই স্বপ্ন বৃত্তান্ত সুস্পষ্ট মনে পড়ে গেল। কুন্দ বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে বসল, ফের ডুবে গেল ভাবনায়। আমি সব ভুলে গিয়েছি। আমি কেন ভুললাম? মা আমাকে দেখা দিয়েছিল। আমার কপালের লিখন জানতে না পেরে আমায় ওই নক্ষত্র লোকে যেতে বলেছিল। আমি কেন তার কথা শুনলাম না? আমি কেন গেলাম না? কেন আমি মরলাম না? আমি এখনো দেরি করছি কেন? আমি কেন মরছি না এখনো? কেন? আমি এখনই মরবো, এখনই। সরোবরের সিঁড়ি বেয়ে কুন্দ ধীরে ধীরে নিচে নামতে লাগল। সে নিতান্ত অবলা, নিতান্ত ভীরু স্বভাবের। প্রতিটা পদক্ষেপে ভয় পাচ্ছিল। প্রতিবার পা ফেলতে গিয়ে তার সারা শরীর কেঁপে উঠছিল। তবু অটল সংকল্পে মায়ের আজ্ঞা পালনে সে ধীরে ধীরে এগোচ্ছিল। এমন সময় পেছন থেকে কে যেন তার পিঠে আঙুল রাখল। শোনা গেল তার কণ্ঠ, কুন্দ। কুন্দ চমকে ফিরে তাকাল। অন্ধকারেও দেখামাত্র স্পষ্ট চিনল নগেন্দ্র। কুন্দর সেদিন আর মরা হল না। কিন্তু নগেন্দ্র, এই কি তোমার এতকালের সুচরিত্র? এই কি তোমার এতকালের শিক্ষা? এই কি সূর্যমুখীর প্রাণপণ ভালোবাসার প্রতিদান? ছি ছি, তুমি তবে চোর, চোরের অপেক্ষাও হীন। চোর সূর্যমুখীর কি করত? তার গয়না চুরি করত, অর্থহানি করত। কিন্তু তুমি যে তার প্রাণহানি করতে চললে। চোরকে সূর্যমুখী কখনো কিছু দেয়নি, তবু সে চুরি করলে চোর হয়। আর তোমাকে সূর্যমুখী সর্বস্ব দিয়েছে, তবু তুমি চোরের অধিক চুরি করতে এসেছ। নগেন্দ্র, তুমি তবে মরলেই ভালো হয়। যদি সাহস থাকে তবে ডুবে মরো। আর ছি ছি কুন্দনন্দিনী, এমন চোরের স্পর্শে কেঁপে উঠলে কেন? ছি ছি, চোরের কথা শুনে তোমার গায়ে এমন কাঁটা দিল কেন? কুন্দনন্দিনী, দেখো দিঘির জল কেমন পরিষ্কার, সুশীতল, সুবাসিত বায়ু, তার নিচে তারারা কাঁপছে। ডুববে, ডুবে মরো না। কুন্দ মরতে চায় না। চোর বলল, কুন্দ, কলকাতা যাবে? কুন্দ কোনো কথা বলল না, নীরবে চোখ মুছল শুধু। চোর আবার বলল, কুন্দ, স্বেচ্ছায় যাচ্ছ? স্বেচ্ছায়? হরি হরি। কুন্দ আবার চোখ মুছল, মুখে কথাটি নেই। চোর আবার প্রশ্ন করল,
কুন্দ, কাঁদছ কেন? কুন্দ এবার ঝরঝরিয়ে কেঁদে ফেলল। নগেন্দ্র তাকে থামালেন না, নিজের কথা বলতে লাগলেন শুধু। শোনো কুন্দ, আমি বহু কষ্টে এতদিন সহ্য করছিলাম, আর পারলাম না। কি কষ্টে যে বেঁচে আছি তা বলতে পারি না। নিজের সঙ্গে যুদ্ধ করে নিজেই ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ইতর হয়েছি, মদ খাই, আর পারি না, তোমাকে ছেড়ে দিতে পারি না। শোনো কুন্দ, এখন বিধবা বিবাহের চল হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। তুমি তুমি বললেই বিয়ে করি। কুন্দ এবার কথা বলল। না। কেন কুন্দ? বিধবা বিবাহ কি অশাস্ত্র? না। তবে না কেন? বলো, বলো, বলো। আমার গৃহিণী হবে কিনা? আমায় ভালোবাসবে কিনা? না। নগেন্দ্র যেন সহস্র মুখে প্রেমের কথা বলে চললেন। বড় মর্মভেদী সেসব কথা। কুন্দর তবু একটাই উত্তর রয়ে গেল, না। নগেন্দ্র তখন চেয়ে দেখলেন দিঘি ভরা টলটলে নির্মল জল, ফুলের সুবাসে ভরা সুশীতল বাতাসের হিল্লোলে সেই জলে কাঁপছে তারাদের দল। তিনি ভাবলেন, এর মধ্যে শুলে কেমন হয়? অন্তরিক্ষে যেন কুন্দ বলল, না। বিধবার বিবাহ শাস্ত্রে আছে, তার জন্য নয়। তবে কুন্দ ডুবে মরল না কেন? স্বচ্ছ শীতল জল, তার নিচে তারারা নাচছে, কুন্দ ডুবে মরল না কেন? এদিকে হরিদাসী বৈষ্ণবী নিজের ঘরে ফিরে ফের দেবেন্দ্র হয়ে বসেছিল। ইতিমধ্যে বন্ধু সুরেন্দ্র এসে দেবেন্দ্রর কাছে বসলেন। শারীরিক কুশল সংবাদ নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আবার আজ তুমি কোথায় গিয়েছিলে? ও, এরই মধ্যে তোমার কানে গেছে? এই তোমার এক ভুল ধারণা। তুমি মনে করো সব তুমি লুকিয়ে করো, কিন্তু পাড়ায় পাড়ায় যে ঢাক বাজে। দোহাই ধর্ম, আমি কাউকে কিছু লুকোতে চাই না। কোন শালাকে লুকোবো? সেও এক বাহাদুরি মনে করো না। তোমার যদি একটু লজ্জা থাকতো, আমাদেরও একটু ভরসা থাকতো। অবশ্য লজ্জা থাকলে কি আর তুমি বৈষ্ণবী সেজে গ্রামে গ্রামে ঢলাতে যাও? কিন্তু কেমন রসের বৈষ্ণবী বলো দাদা, হ্যাঁ? তুমি আবার রসকলিটি দেখে ঘুরে পড়নি তো? আমি তার মুখ দেখিনি। দেখলে দুই চাবুকে বৈষ্ণবীর বৈষ্ণব যাত্রা ঘুচিয়ে দিতাম। দেবেন্দ্রর হাত থেকে পানপাত্র কেড়ে নিয়ে সুরেন্দ্র বলে চলল, এখন এসব বন্ধ রেখে জ্ঞান থাকতে থাকতে দুটো কথা শোনো, তারপর না হয় গিল আবার। বলো দাদা। বাবা, আজ বড় চটেছ দেখছি। হৈমবতীর হাওয়া গায়ে লেগেছে নাকি? দেবেন্দ্রর কথায় কান্না দিয়ে সুরেন্দ্র বলতে লাগল, বৈষ্ণবী সেজেছিলে কার সর্বনাশ করার জন্য? তা কি জানো না? মনে নেই? তারা মাস্টারের বিয়ে হয়েছিল এক দেবকন্যার সঙ্গে। সেই মেয়ে এখন বিধবা হয়ে ও গায়ে দত্তবাড়িতে রেঁধে খায়। তাই তাকে দেখতে গিয়েছিলাম। এত দুষ্কর্মের পরও তোমার তৃপ্তি হলো না? হে, অনাথ মেয়েটাকে এভাবে অধঃপাতে দিতে হবে? দেখো দেবেন্দ্র, তুমি এত বড় পাপিষ্ঠ, এত নৃশংস, এমন অত্যাচারী যে বোধহয় আর আমরা তোমার সঙ্গে থাকতে পারবো না। সুরেন্দ্র স্বরে এমন দৃঢ়তা ছিল যে দেবেন্দ্র নিস্তব্ধ হয়ে রইলেন। খানিক পরে বললেন, আমার উপরে রাগ করো না দাদা। আমার মন যে আর আমার বশে নেই। আমি সব ছাড়তে পারি, তবু এই স্ত্রীলোকের আশা ত্যাগ করতে পারি না। যেদিন ওকে প্রথম তারাচরণের বাড়িতে দেখেছিলাম, সেদিন থেকে ওর সৌন্দর্যে অভিভূত হয়ে আছি। এত সৌন্দর্য আমার চোখে আর কারো নেই। জ্বরে যেমন তৃষ্ণা রোগীকে দগ্ধ করে, ওকে দেখে অবধি
লালসা আমায় ঠিক তেমন করে পুড়িয়ে দিচ্ছে দাদা। তবে থেকে ওকে দেখার জন্য যে কত কৌশল করেছি বলে শেষ করা যাবে না, কিন্তু কিন্তু পারিনি জানো। শেষে এই বৈষ্ণবী সাজ নিয়েছি। তোমার আশঙ্কার কোনো কারণ নেই দাদা। সে স্ত্রীলোক অত্যন্ত সাধ্যী। তবে যাও কেন শুনি? কেবল ওকে দেখতে যাই। হ্যাঁ, ওকে দেখে ওর সঙ্গে কথা বলে ওকে গান শুনিয়ে যে কি পরিতৃপ্তি হয় তোমায় বলে বোঝাতে পারবো না দাদা। তোমাকে কিন্তু আমি সত্যি সত্যি বলছি, উপহাস করছি না। তুমি যদি এই দুষ্প্রবৃত্তি ত্যাগ না করো, তুমি যদি সে পথে আবার যাও, তবে তবে এই আমাদের সম্পর্কের শেষ। আমি তোমার শত্রু হব। তুমি আমার একমাত্র সুহৃদ। আমি তোমার অর্ধেক সম্পত্তি ছাড়তে পারি, তবু তোমাকে ছাড়তে পারি না দাদা। কিন্তু তাও বলছি, যদি তোমাকে ছাড়তে হয় তাতেও রাজি। তবু কুন্দনন্দিনীকে দেখার আশা আমি ছাড়তে পারবো না। বেশ, তবে তাই হোক। তোমার সঙ্গে আমার পথ চলা এই পর্যন্তই। সুরেন্দ্র মনের দুঃখে চলে গেলেন। এভাবে আচমকা একমাত্র বন্ধু বিচ্ছেদে দেবেন্দ্র ক্ষুণ্ণ হয়ে খানিকক্ষণ বিমর্ষ চিত্তে বসে রইলেন। ভেবেচিন্তে তারপর নিজেকেই যেন স্তোক দিয়ে বললেন, দূর হ। এই সংসারে কে বা কার? আমি আমার। দেবেন্দ্র গেলাস ভর্তি করে ব্র্যান্ডি পান করলেন। তার হাত ধরে নিমেষে মনে ফুর্তি এলো। শুয়ে পড়ে গুনগুনিয়ে গান ধরলেন দেবেন্দ্র। আমার নাম হীরা মালিনী, আমি থাকি রাধার কুঞ্জে, কুবজা আমার ননদিনী। দেবেন্দ্র গান গাইছিলেন আপন মনে। পারিষদেরা উঠে গিয়েছিল একে একে। দেবেন্দ্র নৌকা শূন্য নদীবক্ষে ভেলার মতো একা একাই ভাসছিলেন। হাবুডুবু খাচ্ছিলেন রসের ঢেউয়ে। তিমি মকরের মতো রোগেরা এখন জলের তলায় লুকিয়ে। এখন কেবল মন্দ বাতাস আর চাঁদের আলো। এমন সময় জানলার দিকটা একটা খড়খড় শব্দ হলো। কেউ যেন খড়খড়ি তুলে ভেতরে দেখছিল। আচমকা ফেলে দিল। মনে মনে দেবেন্দ্র বোধহয় কারো প্রতীক্ষায় ছিলেন। ডাক দিলেন, কে কে খড়খড়ি চুরি করে? হ্যাঁ? কেউ কোনো উত্তর দিল না। দেবেন্দ্র অগত্যা উঠে জানলার কাছে গেলেন। খড়খড়ি তুলে দেখলেন একজন স্ত্রীলোক পালায়। দেবেন্দ্র জানলা খুলে লাফিয়ে পড়লেন। টলতে টলতে ছুটলেন তার পেছনে। স্ত্রীলোকটি অনায়াসে ছুটে পালাতে পারত, কিন্তু ইচ্ছে করেই পালালো না, নাকি অন্ধকারে ফুলবাগানে পথ হারালো বলা কঠিন। দেবেন্দ্র তাকে ধরে ফেললেন, তবে অন্ধকারে মুখ দেখে তাকে চিনে উঠতে পারলেন না। চুপি চুপি মদের ঝোঁকে ফিসফিসিয়ে বললেন, বাবা, কোন গাছ থেকে? বলতে বলতে দেবেন্দ্র সেই স্ত্রীলোককে টেনে নিয়ে গেলেন ঘরের ভেতর। তারপর একবার এদিক একবার ওদিক থেকে আলো ধরে বললেন, তুমি কাদের পত্নী গা? হ্যাঁ? সে নারী মূর্তিও কিছু বলল না। দেবেন্দ্র কিছু স্থির করতে না পেরে শেষে বললেন, পারলাম না বাপ, আজ বরং ফিরে যাও। অমাবস্যায় লুচি পাঁঠা দিয়ে পুজো দেব। আজ একটু ব্র্যান্ডি খেয়ে যাও কেবল। দেবেন্দ্র স্ত্রীলোকটিকে বৈঠকখানায় বসিয়ে হাতে মদের গেলাস তুলে দিলেন। সে তা গ্রহণ না করে নামিয়ে রাখল। মাতাল দেবেন্দ্র আলোটা তার মুখের কাছে নিয়ে গিয়ে গম্ভীরভাবে ঘুরিয়ে ফিরিয়ে তাকে দেখলেন। শেষে হঠাৎ আলোটা ফেলে দিয়ে গান ধরলেন, তুমি কে বটো হে, তোমায় চেনো চেনো করি, কোথায় দেখেছি হে। স্ত্রীলোকটি ভাবল ধরা পড়ে গিয়েছে।
অগত্যা সে মুখ খুলল। আমি হীরা। মাতাল দেবেন্দ্র চিৎকার করে লাফিয়ে উঠলেন। হুররে! 3 cheers ফর হীরা! পরক্ষণেই আবার ভূমিষ্ঠ হয়ে হীরাকে প্রণাম করে সে গেলাস হাতে ধরে স্তব আরম্ভ করলেন দেবেন্দ্র। নমস্তস্যৈ 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 নমো নমঃ। या देवी वटवृक्षेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी दत्तगृहेषु हिरारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी पुकुरघाटेषु चुप्रिहस्तेन संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी घरद्वारेषु झाटाहस्तेन संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তারপর মালিনী মাসি কি মনে করে? হীরা আগেই দিনের বেলা একদিন বৈষ্ণবীর পিছু পিছু এসে জেনে গিয়েছিল হরিদাসী বৈষ্ণবী আর দেবেন্দ্র একই ব্যক্তি। কিন্তু কেন দেবেন্দ্র বৈষ্ণবী বেশে দত্তবাড়িতে যাতায়াত করছে এ কথা জানা সহজ নয়। হীরা তককে তককেই ছিল। মনে মনে দুঃসাহসিক এক সংকল্প করে তাই একসময় দেবেন্দ্রর বাড়িতে চলে আসে। গোপনে বাগানে ঢুকে জানলার বাইরে দাঁড়িয়ে সে ঘরের ভেতরকার কথাবার্তা শুনছিল। দেবেন্দ্র ও সুরেন্দ্রর কথোপকথন শুনে মনস্কামনা সিদ্ধ হওয়ার পর সে ফিরেই যাচ্ছিল। তখনই অসাবধানে খড়খড়ি পড়ে গেল হাত থেকে। তাতেই গোল বাঁধল। ধরা পড়ে গিয়ে হীরা এখন পালানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। ইতিমধ্যে দেবেন্দ্র আবার তার হাতে মদের গেলাস ধরিয়ে দিলেন। হীরা ফিরিয়ে দিয়ে বলল, আপনি খান। বলা মাত্র দেবেন্দ্র গেলাসের সমস্ত তরল নিজের গলায় ঢাললেন। তাঁর নেশা পূর্ণ মাত্রায় পৌঁছল। দু একবার ঢুলে দেবেন্দ্র শুয়ে পড়লেন। হীরা সেই সুযোগে উঠে পালাল। দেবেন্দ্র তখনও ঝিম মেরে গান গাইছেন। বয়স তাহার বছর 16, দেখতে শুনতে কালো কোলো, পিলে অগ্রমাসে মূল, আমি তখন খানায় পড়ে। সে রাতে হীরা আর দত্তবাড়িতে ফিরল না। নিজের বাড়িতে গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকালে গিয়ে সে সূর্যমুখীকে দেবেন্দ্রর সব কথা জানালো। দেবেন্দ্র কুন্দর জন্যই বৈষ্ণবী সেজে যাতায়াত করে এ কথা ফাঁস করলেও কুন্দ যে নির্দোষ তা হীরা বলল না। সূর্যমুখীও বুঝল না। হীরা কেন এমনটা করল পরে তা ঠিক জানা যাবে। তবে সূর্যমুখী নিজের চোখে কুন্দ ও বৈষ্ণবীকে চুপি চুপি কথা বলতে দেখেছিল। অতএব সে ধরেই নিল কুন্দ দোষী। হীরার কথা শুনে সূর্যমুখীর চোখ লাল হয়ে গেল। কপালের শিরা ফুলে উঠল রাগে। কমলও সব শুনল। সূর্যমুখী ডেকে পাঠালো কুন্দকে। সে আসতে ক্রোধ ভরে বলল, কুন্দ, হরিদাসী বৈষ্ণবী কে আমরা চিনেছি, জেনেছি সে তোর কে হয়। তুই যা তাও জেনেছি। এমন স্ত্রীলোককে আমরা বাড়িতে ঠাঁই দিই না। তুই এখনই এ বাড়ি থেকে দূর হ, না হলে হীরা তোকে ঝাঁটা মেরে তাড়াবে। কুন্দর সারা শরীর কাঁপতে লাগল। কমল দেখল সে বুঝি পড়েই যাবে। কুন্দকে সে ধরে ধরে শোয়ার ঘরে নিয়ে গেল। তাকে আদর করে সান্ত্বনা দিয়ে বলল, সূর্যমুখী যা বলে বলুককে, আমি ওর একটা কথাও বিশ্বাস করি নে। কমল যতই স্তৌক্তিক, সূর্যমুখীর আচরণে কুন্দ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। গভীর রাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে কুন্দ তার ঘরের দরজা খুলে বাইরে পা রাখল। 17 বছরের কুন্দনন্দিনী এক বস্ত্রে সূর্যমুখীর গৃহত্যাগ করল। অনাথ বালিকা একাকিনী ঝাঁপ দিল সংসার সমুদ্রে। নিকষ অন্ধকার রাত।
অল্প স্বল্প মেঘ করেছে, পথঘাট দেখা যায় না। কোথায় পথ, কোন দিকে যেতে হবে তাই বা বলে দেবে কে? কুন্দ কখনো দত্তদের বাড়ির বাইরে বেরোয়নি। কোন দিক দিয়ে কোথায় যাওয়া যায় সে জানেও না, আর যাবেই বা কোথায়? অন্ধকারে ঘেরা অট্টালিকার বিরাট কায়া যেন আকাশের গায়ে লেগে রয়েছে। সেই আধার ঘিরে কুন্দ ঘুরতে লাগল। ইচ্ছে একবার নগেন্দ্রনাথের শোয়ার ঘরের জানলা পথে আলোটুকু দেখে যায়। একবার সে আলো দেখলে তার চোখ জড়িয়ে যাবে। নগেন্দ্র শোয়ার ঘর কুন্দ চিনত। ঘুরতে ঘুরতে তাই সে তার সামনে গিয়ে পৌঁছল। দেখল জানলার পথে আলো দেখা যাচ্ছে, পাল্লা খোলা, সার্সি বন্ধ। তিনখানা জানলায় আলো জ্বলছে, তার উপরে পতঙ্গের দল উড়ে উড়ে পড়ছে। আলোর টানে আসছে, বন্ধ সার্সির কাছে ধাক্কা খেয়ে আবার ফিরে যাচ্ছে। সেই ক্ষুদ্র পতঙ্গ দলের জন্য কুন্দনন্দিনীর ভারী মন খারাপ হলো। কুন্দ মুগ্ধ চোখে জানলা দিয়ে ঠিকরে আসা আলোর দিকে দেখছিল। সে আলো ছেড়ে সে যেতে পারল না। ঘরের সামনে কতগুলো ঝাউ গাছ। কুন্দ তার নিচে গিয়ে জানলার মুখোমুখি বসল। চারপাশে অন্ধকার জমাট বেঁধে আছে। হাজার হাজার জোনাকির আলো জ্বলছে নিভছে তারই মধ্যে। আকাশে কালো মেঘের পিছু পিছু আর একটা কালো মেঘ ছুটছে, তার পিছনে আর একটা, তার পিছনে আরও একটা। দু একটা মাত্র তারা ফুটে আছে, কখনো মেঘে ডুবছে, কখনো ফের ভেসে উঠছে। বাড়ির চারদিক ঘিরে ঝাউ গাছের সারি সেই মেঘময় আকাশে মাথা তুলে যেন নিশাচর পিশাচের মতো দাঁড়িয়ে। মাঝে সাঝে বাতাসের ধাক্কায় জানলার খোলা পাল্লা এসে শব্দ তুলে ধাক্কা খাচ্ছে পাঁচিলের গায়ে। সৌধের ওপর কাল পেঁচা ডাকছে। কখনো কখনো অন্য পশুকে তাড়া করে কুকুর ছুটছে অতি দ্রুত বেগে। কখনো বা খসে পড়ছে ঝাউ পাতা কিংবা ফল। কিছু দূরে নারকেল গাছের আধার মোড়া মাথাগুলো অল্প অল্প দুলছে। দূর থেকে কানে আসছে তালপাতার তরতর মর্মর শব্দ। এসবের মাঝে জানলার সারিতে উজ্জ্বল আলোয় বারবার ঘুরে ফিরে আসছে পতঙ্গের দল। কুন্দনন্দিনী সেই দিকেই চেয়ে রইল। ধীরে ধীরে একটা জানলার সার্সি খুলল। আলোকপটে আঁকা হয়ে গেল এক মনুষ্য মূর্তি। হরি হরি, এ যে নগেন্দ্র! একবার যদি ঝাউতলার অন্ধকারে ক্ষুদ্র কুন্দকুসুমটিকে তুমি দেখতে পেতে, জানলায় দাঁড়ানো মূর্তিটি দেখে তার বুকের ভেতরের দুপ শব্দ যদি শুনতে একবারটি যদি জানতে পারতে সে মূর্তি এখনই আবার অদৃশ্য হয়ে যাবে জেনে এই ভয়ে তার দেখার সুখ হচ্ছে না। দ্বীপের আলোর পেছনে নয়, একবার সেই প্রদীপ সামনে এনে দাঁড়াও নগেন্দ্র, সরে যেও না। কুন্দ যে বড় দুঃখিনী, এসে দাঁড়াও। তবে তার দিঘির টলটলে জল, তাতে নক্ষত্রের ছায়ার কথা আর মনে পড়বে না। এসে দাঁড়াও, তবে তার দিঘির টলটলে জল, তাতে নক্ষত্রের ছায়ার কথা আর মনে পড়বে না। ওই শোনো, কাল পেঁচা ডাকল। তুমি সরে গেলে কুন্দনন্দিনীর ভয় করবে। দেখলে বিদ্যুৎ, সরে যেও না। কুন্দনন্দিনীর যে ভয় করবে। ওই দেখো, আবার বাতাসে ভর করে কালো মেঘের দল যুদ্ধে ছুটছে। ঝড় বৃষ্টি হবে, কুন্দকে আশ্রয় দেবে কে? দেখো, তুমি জানলা খুলেছ, অমনি ঝাঁকে ঝাঁকে পতঙ্গের দল তোমার শোয়ার ঘরে ঢুকে পড়ছে। কুন্দ নিশ্চয়ই ভাবছে, কি পুণ্য করলে পতঙ্গ জন্ম হয়। কুন্দনন্দিনী তখন সত্যিই জানলার দিকে চেয়ে ভাবনায় ডুব দিয়েছিল আবারও। নগেন্দ্র, আমার নগেন্দ্র, বলতে পারো কেন এমন হয়? পতঙ্গ তো আলোর দিকে ছুটে পুড়ে মরে, আমিও তো পড়লাম, তবে মরলাম না কেন?
নগেন্দ্র এসবের কিছুই জানতে পারলেন না। তিনি সার্সি বন্ধ করে সরে গেলেন জানলা থেকে। কুন্দ সেদিকে অপলক চেয়ে রইল। তবে কি সে নগেন্দ্রকে নির্দয় ভাবল? কুন্দনন্দিনী নিজের মনেই যেন তার উত্তর দিল, না, তোমার রাত্রি জেগে কাজ নেই নগেন্দ্র। শরীর খারাপ হবে, ঘুমোতে যাও। কুন্দনন্দিনী মরে মরুক, তোমার মাথা না ধরে। জানলার আলো নিভে গেল। এখন সেখানে শুধুই অন্ধকার। কুন্দ চেয়ে রইল অনেকক্ষণ। তারপর একসময় চোখ মুছে উঠে পড়ল। সামনে যে পথ ছিল সে পথ ধরেই সে এগিয়ে চলল। কিন্তু চলল কোথায়? নিশাচর পিশাচ ঝাউগাছেরা সরসর শব্দ তুলে জিজ্ঞাসা করল, কোথায় যাও? তালগাছেরা তরতর শব্দ তুলে বলল, কোথায় যাও? পেঁচা শুধল। কোথায় যাও? উজ্জ্বল জানলার সারি শুধু বলল, যাই যাক, আমরা আর নগেন্দ্রকে দেখাবো না। নির্বোধ কুন্দনন্দিনী তবু ফিরে ফিরে দেখতে লাগলো সেই জানলার দিকে, আর চলতে লাগলো, চলতেই লাগলো। আকাশে মেঘের ঢল জমা হয়ে ছুটতে লাগলো আরো। রাতের আকাশেও এখন ভারী অন্ধকার। বিদ্যুৎ হাসল। আবারও বাতাস গর্জালো, মেঘ গর্জালো। বাতাসে মেঘেতে একত্র হয়ে গর্জে উঠল। আকাশ আর রাত্রি একত্র হয়ে গর্জালো। কুন্দ যাবে কোথায়? ঝড় উঠল। প্রথমে শব্দ, তারপর ধুলো উঠল। এরপরে গাছের পাতা ছিঁড়ে দমকা বাতাস নিজে এলো। শেষে পিটপিট, পটপট, হু হু বৃষ্টি এলো। কুন্দ সে যাবে কোথায়? বিদ্যুতের আলোয় পথের পাশে একটা সাধারণ বাড়ির দেখা পেল কুন্দ। সে বাড়ির চারপাশে মাটির পাঁচিল, মাটির ছোট চাল। কুন্দনন্দিনী সেখানেই আশ্রয় নিল। গিয়ে বসল দরজার কাছে। তার পিঠ ঠেকে গেল দরজায়। সামান্য শব্দ। ভেতরে গৃহস্থ সজাগ। তার কানে গেল। সে ভাবল ঝড় বুঝি, কিন্তু তার ঘরের বাইরে শুয়ে থাকা কুকুরটাও যে উঠে পড়ে ডাকতে লেগেছে। গৃহস্থ এবার ভয় পেয়ে উঠে এসে দরজা খুলল। দেখল আশ্রয়হীনা এক স্ত্রীলোক জড়সড় হয়ে বসে। কুন্দকে সে জিজ্ঞেস করল, কে গা তুমি? কুন্দ চুপ। এই, কে রে তুই? বৃষ্টির জন্য দাঁড়িয়েছি। গৃহস্থ যেন ব্যগ্র হয়ে বলল, কি কি বললে? আবার বলো। বৃষ্টির জন্য এখানে এসে একটু দাঁড়িয়েছি। এ গলা তো চিনি বাবু বটে। এসো দেখি ভিতরে। কুন্দকে ভেতরের ঘরে নিয়ে গেল গৃহস্থ। আগুন জ্বালিয়ে প্রদীপখানা ধরালো। সেই আলোয় কুন্দ দেখল তাকে। হীরা। হীরা তাকে আশ্বস্ত করে বলল, বুঝেছি, তিরস্কার শুনে পালিয়ে এসেছো। ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমার এখানেই না হয় থাকো দুদিন। হীরার বাড়ি পাঁচিলে ঘেরা। মাঝে ঝরঝরে দুটো মেটে ঘর, তাতে আলপনা। কোথাও পদ্ম, কোথাও পাখি, কোথাও বা ঠাকুর আঁকা। নিকোনো উঠোনের একপাশে রাঙা শাক, তার কাছে দোপাটি, মল্লিকা, গোলাপ ফুল। বাবুর বাড়ির মালি নিজের হাতে চারা এনে পুঁতে দিয়ে গিয়েছিল। হীরা চাইলে সে আস্ত বাগানটাই তুলে এনে তার বাড়িতে দিয়ে যেতে পারে। বদলে হীরা তাকে নিজের হাতে তামাক সেজে দেয়। শ্যামাঙ্গী হীরা তার চুড়ি পরা হাতে হুঁকো তুলে মালির হাতে দেয়। রাতে ফিরে সে বুঝি তা ভেবেই বুঁদ হয়ে থাকে। হীরার বাড়িতে তার আইও থাকে সঙ্গে। এক ঘরে আই শোয়, এক ঘরে হীরা। কুন্দকে সে নিজের ঘরে বিছানা করে শোয়ালো। কুন্দ শুলো বটে, তবে ঘুমোতে পারল না। তবে পরদিনও হীরা তাকে যেতে দিল না। বলল, আজকাল দুটো দিন থাকো এখানে, দেখো যদি রাগ পড়ে। তা না হয় পরে যেখানে ইচ্ছা সেখানে যেও। কুন্দ রাজি হল। হীরার বাড়িতেই রয়ে গেল সে। তার ইচ্ছেতেই হীরা তাকে লুকিয়ে রাখল।
আইকেও জানতে দিল না। ঘরে চাবি দিয়ে বাবুর বাড়ি কাজে গেল। বেলা 2 প্রহরে আই যখন স্নানে যায়, সেই সময় ফিরে এসে হীরা কুন্দকে স্নানাহার করালো। ফের তাকে ঘরে রেখে চাবি দিয়ে ফিরে গেল কাজে। রাতে ফিরে চাবি খুলে বিছানা করে শোয়ার জোগাড় করছিল দুজনে। তখনই খুব সাবধানে কেউ যেন শিকল নাড়ল বাইরের দরজায়। হীরা অবাক, একজনই মাত্র রাত্রে এসে শিকল নাড়ে। বাবুর বাড়ির দারোয়ান যদি রাত বিরেতে কোনো কাজে ডাকতে আসে, কিন্তু তার হাতে তো শিকল এমন মধুর বাজে না। তবে কে এলো? হীরা উঠে দেখতে গেল। সদর দরজা খুলে দেখল এক স্ত্রীলোক দাঁড়িয়ে। প্রথমে সে চিনতে পারেনি, তারপরে দেখল এই যে তার সই। কে ও? গঙ্গা জল? কি ভাগ্য আমার! হীরার গঙ্গাজল সই মালতী গোয়ালিনী। বাড়ি দেবীপুরে, দেবেন্দ্রবাবুর বাড়ির কাছেই। ভারী রসিক স্ত্রীলোক। বয়স বছর 30-32। পরনে শাড়ি, হাতে রুলি, মুখে পানের দাগ। প্রায় ফর্সাই বলা চলে তাকে। একটু রোদে পোড়া, মুখে লালচে দাগ, নাক খেঁদা, কপালে উল্কি, ঠোঁটের কোণে তামাক পোড়া টেপা আছে। মালতী গোয়ালিনী দেবেন্দ্রবাবুর দাসী নয়, আশ্রিতাও নয়, অথচ তার ভারী অনুগত। অনেক ফরমায়েশ যা অন্যের অসাধ্য, তা মালতী পূরণ করে। হীরা ভারী চতুর। মালতীকে দেখে খুশি হয়ে সে বলল, ভাই গঙ্গা জল, অন্তিমকালে যেন তোমায় পাই। কিন্তু এখানে কেন? তোকে দেবেন্দ্রবাবু ডেকেছে। হীরা কাদা মাখে। হাসতে হাসতেই সে বলে, তুই কিছু পাবি নাকি? 2 আঙুলে হীরাকে ঠোনা মেরে মালতী বলল, মরণ আর কি, তোর মনের কথা তুই জানিস। এখন চল দেখি। হীরা নিজেও তাই চায়। কুন্দকে সে বলল, শোনো, আমায় একটু বাবুর বাড়ি যেতে হবে, ডাকতে এসেছে। কে জানি কেন। হীরা প্রদীপ নিভিয়ে দিল। অন্ধকারের মধ্যেই কৌশলে সাজগোজ সেরে সে বেরিয়ে পড়ল মালতীর সঙ্গে। যেতে যেতে মনের সুখে গলা মিলিয়ে গান ধরল দুজনে। মনের মতন রতন পেলে যতন করি তাই, সাগর ছেঁচে তুলবো নাগর পতন করে কায়। মনের মতো রতন পেলে যতন করি তাই, সাগর ছেঁচে তুলব নাগর পতন করে কায়। দেবেন্দ্রর বাড়িতে পৌঁছে হীরা একাই ভেতরে ঢুকল। আজও দেবেন্দ্র দেবীর আরাধনাই করছিলেন, তবে কম সম করে, জ্ঞান টনটনে। আজ আর স্তব স্তুতি নয়, অন্যরকম সম্ভাষণ করলেন হীরাকে। হিরে, সেদিন আমি অনেকটা মদ খেয়ে তোমার কথার কোনো মর্মোদ্ধার করতে পারিনি। আচ্ছা, তুমি এসেছিলে কেন? সে কথা জানতেই তোমায় ডেকে পাঠিয়েছি। আগে কেবল আপনাকে দর্শন করতে এসেছিলাম। তুমি বড় বুদ্ধিমতী। ভাগ্যক্রমে নগেন্দ্রবাবু তোমার মতো দাসী পেয়েছেন বটে। বুঝলাম, তুমি হরিদাসী বৈষ্ণবীর খোঁজ খবর করতে এসেছিলে। আমার মনের কথা, হ্যাঁ, কেন আমি দত্তবাড়ি যাই, কেন বৈষ্ণবী সাজি, এসব কথা জানতে এসেছিলে। তা এক প্রকার জেনেও গিয়েছ। যাক, আমিও আর লুকোবো না। তুমি প্রভুর কাজ করে তাঁর কাছে পুরস্কার পেয়েছ, সন্দেহ নেই। এখন আমার একটি কাজ করে দাও, আমিও পুরস্কার দেব তোমায়। বেশ, আগে শুনি তো কি কাজ। যাদের চরিত্র মহাপাপে ডুবে থাকে, তাদের সব কথা স্পষ্ট করে লেখা বড় কষ্টকর কাজ। তারা নিরুত্তাপ হয়ে একের পর এক অন্যায় ঘটিয়ে চলে। দেবেন্দ্রও ফের তেমনই একটা কাজ করে ফেললেন। হীরাকে বললেন, শোনো হে, কুন্দনন্দিনীকে আমার কাছে বিক্রি করে দাও। বিনিময়ে তোমায় বিপুল টাকা দেব। কোনোদিনও আর ফিরে তাকাতে হবে না। রাগে হীরার মুখ চোখ গনগন করতে লাগল। তার পদ্মপলাশের মতো চোখ জোড়া এখন টকটকে লাল। কানে যেন আগুন ছুটতে লাগল। শটান উঠে দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টি হেনে সে দেবেন্দ্রকে বলল,
মশাই, আমি দাসী বলে আপনি আমাকে এমন কথা বললেন? এর উত্তর আমি দিতে পারবো না ঠিকই। আমার মনিবকে বলবো, তিনি এর উপযুক্ত উত্তর দেবেন। এরপরে হীরা সবেগে সেই বাড়ি থেকে প্রস্থান করল। দেবেন্দ্র বেশ কিছুক্ষণ অপ্রতিভ এবং ভগ্নোৎসাহ হয়ে চুপ করেছিলেন। পরে প্রাণ ভরে 2 গেলাস ব্র্যান্ডি পান করে খানিক প্রকৃতিস্থ হয়ে গান ধরলেন। এসেছিল বকনা গরু, বড় গোয়ালে যাব না খেতে। সকালে উঠে হীরা কাজে গেল। ততক্ষণে খবর ছড়িয়েছে কুন্দ বাড়িতে নেই। 2 দিন ধরে তাই নিয়ে বড় গোল চলল। কুন্দকে তবু পাওয়া গেল না। বাড়ির সকলেই জানল সে রাগ করে চলে গিয়েছে। পাড়াপড়শিরা কেউ জানল, কেউ জানল না। কুন্দর গৃহত্যাগের খবর নগেন্দ্রর কানে গেল, কিন্তু কেন সে চলে গিয়েছে সে কথা কেউ বলল না। নগেন্দ্র ভেবে আকুল হলেন। কুন্দ নন্দিনী, কোথায় গেলে তুমি? আমি যা বলেছিলাম তাকে তোমার অনুচিত মনে হলো, তাই বুঝে তুমি বাড়ি ছাড়লে? তাই যদি হবে তবে কমলের সঙ্গে গেলে না কেন? নগেন্দ্রর মুখ মেঘাচ্ছন্ন হয়ে রইল। কেউ তার কাছে যেতে সাহস পেল না। সূর্যমুখীর কি দোষ তা তাঁর কানে পৌঁছয়নি। তবু তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কুন্দনন্দিনীর খোঁজে স্ত্রীলোক চর পাঠালেন নগেন্দ্র। কুন্দকে যে খুঁজে পেতেই হবে। কুন্দনন্দিনীর গৃহত্যাগের খবরে সূর্যমুখীও কম দুঃখিত হয়নি। বিশেষত কমল যখন তাকে বোঝালো দেবেন্দ্র অসৎ হলেও কুন্দর কোনো দোষ ছিল না, সে আরোই ব্যথিত হয়ে পড়ল। কুন্দর খোঁজ পেতে সূর্যমুখী ও কমলমণি দুজনেই পুরস্কার ঘোষণা করল। এবার তবে কি করবে হীরা? কুন্দকে ফিরিয়ে আনবে নাকি তুলে দেবে দেবেন্দ্রর হাতে? শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ, পর্ব 3, নাট্যরূপ পরমা দাশগুপ্ত, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য শেখর, নগেন্দ্র প্রসূন দাস, সূর্যমুখী দেবশ্রী দাস চৌধুরী, কুন্দনন্দিনী মৌমি দত্ত, সতীশ শ্রুতি রয় আচার্য, শ্রীশচন্দ্র স্পন্দন দাস, হরদেব গৌরব গুহ মজুমদার গোগো, কমলমণি শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, হীরা অধ্যায় সাহা, সুরেন্দ্র শুভায়ন রয়, দেবেন্দ্র সায়ন্তন ঘোষ এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।